২০ ডিসেম্বর ২০২৪ সালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল ৯০ এবং সময় ছিল ৯০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, এর এক কথায় প্রকাশ হচ্ছে জিতেন্দ্রিয়। মনে যার জন্ম, এর এক কথায় প্রকাশ হচ্ছে মনসিজ। কর দিতে হয় না যে জমির, এর এক কথায় প্রকাশ হচ্ছে নিষ্কর। এর বানানটি হচ্ছে দন্তান্বয় রস্যি মূর্ধন্য শয় কয় র, নিষ্কর। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। কথা ছলে, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কথা যুক্ত ছলে। তন্মধ্যে, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যুক্ত মধ্যে। নদীর, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নদী যুক্ত এর। প্রচ্ছদ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্র যুক্ত ছদ। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। আকাশ মেঘে ঢাকা, এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশ কিসের দ্বারা ঢাকা? মেঘের দ্বারা। তাহলে মেঘ হচ্ছে করণ কারক এবং এখানে মেঘ এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। ইট পাথরের বাড়ি বেশ শক্ত, এখানে কিসের দ্বারা তৈরি বাড়ি? ইট পাথরের দ্বারা, অর্থাৎ এখানে ইট পাথরের হচ্ছে করণ কারক, এখানে এই র বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। দেশের জন্য প্রাণ দাও, এখানে দেশের কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু নিঃশর্তে প্রাণদান করার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক এবং এখানে এই র বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি। দরিদ্রকে ধন দাও, এখানে এই ধন দান করার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক এবং এখানে কে বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে চতুর্থী। ৪ নম্বর কোশ্চেনটি হচ্ছে, শুদ্ধ বানান লিখুন। জ্যোৎস্না শব্দের শুদ্ধ বানান হচ্ছে বর্গীয় জ, জফলা ঔকার খণ্ডত্ব দন্ত শয়নয়াকার, জ্যোৎস্না। ঐকমত্য, এর শুদ্ধ বানান হচ্ছে ওই ক ম তয়জাফলা, ঐকমত্য, এর অর্থ হচ্ছে মিল বা একমত হওয়া। অন্ত্যেষ্টিক্রিয়া, এর শুদ্ধ বানান হচ্ছে অদন্তান্বয় তয়জফলা একার মূর্ধন্য শয় টয় রস্যি কয়রফলা রস্যি অন্তস্তয়াকার, অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া এর অর্থ হচ্ছে শেষকৃত্য। স্বায়ত্ত শাসন, এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত শয়বয়াকার অন্তস্থ তয় তয় তালবস্বয় আকার দন্তস্ব দন্তান্ন, স্বায়ত্ত শাসন। ৫ নম্বর কোশ্চেনটি হচ্ছে, বিপরীত শব্দ লিখুন। উৎকণ্ঠা, উৎকণ্ঠা এর বিপরীত শব্দ হচ্ছে স্বস্তি বা শান্তি। আশু, এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব, আশু মানে দ্রুত বা শীঘ্রই। জ্বলন, এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন বা নিভে যাওয়া। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিম্নোক্ত শব্দজোড়ার অর্থ লিখুন, অর্থাৎ দুইটা শব্দ দেওয়া থাকবে যাদের বানানের খুব সামান্য পার্থক্য এবং এর কারণে যে এদের অর্থের পরিবর্তন হলো সেই অর্থগুলো লিখতে হবে। যেমন উদ্যত, এর অর্থ হচ্ছে প্রবৃত্ত এবং উদ্ধত, এর অর্থ হচ্ছে ধৃষ্ট বা অবিনীত। আসক্তি, এর অর্থ হচ্ছে অনুরাগ এবং আসক্তি, এর অর্থ হচ্ছে নৈকট্য। কৃতি, কয়রি তয়রহস্যি কৃতি, এর অর্থ হচ্ছে কর্ম এবং কয়রি তয় দীর্ঘি, এর অর্থ হচ্ছে কীর্তিমান। কূট, কয়রস্যু ট কূট, এর অর্থ হচ্ছে দুর্গ বা পর্বত এবং কয় দীর্ঘ ট কূট, এর অর্থ হচ্ছে জটিল বা বক্র। অর্থাৎ এই বানানের সামান্য পরিবর্তনের কারণে এর অর্থের ব্যাপক পরিবর্তন হচ্ছে। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে, অনুচ্ছেদ লিখুন। জাতীয় উন্নয়নে বিদ্যুৎ, অর্থাৎ জাতীয় উন্নয়নে বিদ্যুতের ভূমিকা নিয়ে একটা ছোট অনুচ্ছেদ লিখতে হবে।
8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আংটিটি সোনা দিয়ে তৈরি। এখানে মনে রাখার একটা কৌশল হচ্ছে যে আংটিটা সোনা দিয়ে তৈরি, অর্থাৎ কি দিয়ে তৈরি এটা আমরা বুঝতে পারছি, অথবা এই রিংকে ভেঙে আবার গোল্ডে পরিণত করা সম্ভব, সে কারণে এখানে অফ ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি এখানে থাকতো পেপার ইজ মেড ড্যাশ উড, তাহলে হতো পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাঠ থেকে কাগজ তৈরি হয়। কিন্তু কাগজে আর কাঠের কোনো অস্তিত্বই থাকে না এবং কাগজকে আবার কখনো কাঠে ফেরত আনা সম্ভব হয় না, এ কারণে সেখানে ফ্রম বসবে। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল। ব্রেড ইজ টেস্টফুলি মেড ড্যাশ হুইট, ব্রেড ইজ টেস্টফুলি মেড ফ্রম হুইট, অর্থাৎ গম থেকে রুটি তৈরি করা হয়। কিন্তু রুটিতে গমের কোনো অস্তিত্ব থাকে না, অথবা এই রুটিকে আর কখনো গমে ফেরত নিয়ে যাওয়া যায় না, তাই এখানে ফ্রম বসবে। দ্য পুওর ড্যাশ মাস ইন উইন্টার, দ্য পুওর সাফার মাস ইন উইন্টার, অর্থাৎ গরিব মানুষেরা শীতকালে অনেক ভোগান্তি পোহায়। এখানে এই দ্য পুওর অর্থাৎ সমস্ত গরিব মানুষকে বোঝাচ্ছে, তাই এটা প্লুরাল ফর্ম হবে, অর্থাৎ দ্য পুওর সাফার মাস ইন উইন্টার। দ্য পেশেন্ট ড্যাশ ক্যান্সার, দ্য পেশেন্ট ডায়েড অফ ক্যান্সার, কোনো রোগে মারা গেলে ডাই অফ ব্যবহৃত হয়, দ্য পেশেন্ট ডায়েড অফ ক্যান্সার। ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিগ আইল্যান্ড, সন্দ্বীপ হচ্ছে একটা বড় দ্বীপ, এখানে সন্দ্বীপের আগে কোনো আর্টিকেল বসবে না। 9 নাম্বার কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে, অর্থাৎ বাংলায় যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে। তোমাকে ছাড়া আমার চলে না, এর ইংরেজি অনুবাদ হচ্ছে আই কান্ট ডু উইদাউট ইউ বা আই ক্যান নট ডু উইদাউট ইউ। বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। বিড়াল না থাকলে ইঁদুরেরা খেলা করে, হোয়েন দেয়ার ইজ নো ক্যাট দ্য মাইস প্লে। ধন বা মান চিরদিনের জন্য নয়, নিদার ওয়েলথ নর অনার লাস্টস ফরএভার। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মস দেওয়া থাকবে তার বাংলা অর্থ লিখতে হবে। অ্যাডহক এর বাংলা অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এর অর্থ হচ্ছে প্রধান ভাষা। টুথ অ্যান্ড নেইল এর অর্থ হচ্ছে কঠোরভাবে। ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। এখানে ডিউক শব্দের অর্থ হচ্ছে সর্দার বা নৃপতি, এটা হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাচেস, এর অর্থ হচ্ছে সর্দারনি। উইজার্ড শব্দের অর্থ হচ্ছে জাদুকর বা মায়াবী, এটা হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে উইচ। উইচ শব্দের অর্থ হচ্ছে জাদুকরী বা মায়াবিনী। NUN নুন শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে মঙ্ক বা সন্ন্যাসিনী। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া থাকবে তার অ্যান্টোনিম লিখতে হবে বা বিপরীত শব্দ লিখতে হবে ইংলিশে। অ্যান্টিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, এর অ্যান্টোনিম হচ্ছে মডার্ন বা আধুনিক। ইন্ডালজ শব্দের অর্থ হচ্ছে সংযত না করা এবং এর বিপরীত শব্দ হচ্ছে কনস্ট্রেইন বা সংযত করা বা সীমাবদ্ধ করা। মাইগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে অভিবাসী এবং এর বিপরীত শব্দ হচ্ছে নেটিভ, অর্থাৎ দেশীয় বা স্থানীয়। রুড শব্দের অর্থ হচ্ছে কর্কশ বা অভদ্র, এর বিপরীত শব্দ হচ্ছে স্মুথ বা মসৃণ। এর আরও একটি বিপরীত শব্দ লেখা যেতে পারে, সেটা হচ্ছে জেন্টল, অর্থাৎ ভদ্র।
13 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন লোডশেডিং, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কত দিনে কাজটি করতে পারবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই 5 জন বালক সমান হচ্ছে 3 জন পুরুষ, একজন বালক সমান হচ্ছে 3/5 জন পুরুষ, এবং এই 10 জন বালক সমান হচ্ছে 3 × 10/5 অর্থাৎ 6 জন পুরুষ। তাহলে এই 4 জন পুরুষ এবং এই 10 জন বালকের সমতুল্য যে পুরুষের সংখ্যা, এটা হচ্ছে 10 জন পুরুষ করতে পারে এই কাজটা। তাহলে 3 জন পুরুষে কাজটা করতে পারে 20 দিনে, একজন পুরুষ কাজটা করতে পারে বেশি দিন সময় লাগবে অর্থাৎ 60 দিনে, এবং এই 10 জন পুরুষ মিলে কাজটি করতে পারে 20 × 3/10 অর্থাৎ 6 দিনে। প্রথম অংশে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে সবগুলোকে একটা ইউনিটে নিয়ে আসলাম। এটাকে যদি আমরা সবগুলো পুরুষে না নিয়ে এসে সবগুলোকে বালকে নিয়ে আসতাম, সেক্ষেত্রেও সমাধান করা সম্ভব ছিল। একটি গণিত বইয়ের মূল্য 12 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? আমাদের বইয়ের প্রকৃত মূল্যটা জানা নেই, আমরা প্রকৃত মূল্যটা বের করতে পারলে ভর্তুকির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা মনে করি যে বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে X টাকা, তাহলে এই X টাকার 80% হচ্ছে এই 12 টাকা। তাহলে X এর 80/100 সমান হচ্ছে 12, এখান থেকে আমরা X এর মান পাবো 15 টাকা, অর্থাৎ 15 টাকা হচ্ছে বইটির প্রকৃত মূল্য। এখন বইটি বিক্রয় করা হচ্ছে 12 টাকায়, তাহলে সরকার ভর্তুকি দিচ্ছে 3 টাকা। শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল, সেগুলোর অর্ধেক অংশ তার বোনকে, 1/3 অংশ তার ভাইকে দিল, তার কাছে আর 5টি কলম রইল। সে মোট কয়টি কলম কিনেছিল? ধরে নিলাম যে সে Xটি কলম কিনেছিল, তাহলে তার ভাইকে দিল X এর 1/2 অংশ, বোনকে দিল X এর 1/3 অংশ। তাহলে তার কাছে যে মোট কলম ছিল তার থেকে এই ভাই এবং বোনের অংশটা বিয়োগ করলে অবশিষ্ট যেটা থাকলো সেটা হচ্ছে 5টি কলম। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে আমরা পাবো x - x/2 - x/3 সমান হচ্ছে 5। এখানে আমাদের একটা মাত্র ভেরিয়েবল, সেটা হচ্ছে x। তাহলে x এর মান আমরা পাবো এখান থেকে 15টি, অর্থাৎ সে মোট 15টি কলম কিনেছিল। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা করে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে? এখানে দেওয়া আছে যে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল বা বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 21 × 15 315 বর্গমিটার, এবং রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে এই 21 মিটার যোগ এ পাশের 2 মিটার রাস্তা এবং এ পাশের 2 মিটার রাস্তা, অর্থাৎ 21 + 4 অর্থাৎ 25 মিটার, এবং রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে এই বাগানের প্রস্থ 15 মিটার যোগ এই দুই পাশের রাস্তা হচ্ছে 4 মিটার, তাহলে 19 মিটার, অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 25 × 19 475 বর্গমিটার। তাহলে এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এখান থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ 160 বর্গমিটার। এখানে ঘাস লাগানোর কথা বলা আছে শুধুমাত্র পথে, তাহলে এই 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা, তাহলে 160 বর্গমিটারে খরচ হয় 160 × 2.75 অর্থাৎ 440 টাকা শুধুমাত্র এই পথে ঘাস লাগাতে খরচ হবে। সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা এখন সমাধান করব। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি? তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ, কিন্তু তুলা চাষের জন্য উপযোগী সবচেয়ে ভালো জেলা হচ্ছে যশোর। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগড়ায় অবস্থিত। বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নাম্বার কত? বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নাম্বার হচ্ছে 16999। চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত? চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বরিশাল জেলায় অবস্থিত। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? নবাব সিরাজউদ্দৌলা 23 বছর বয়সে বাংলার নবাব হন। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুরের জয়দেবপুরে সংগঠিত হয়। মুক্তিবাহিনীর ওয়্যার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত? মুক্তিবাহিনীর ওয়্যার স্ট্র্যাটেজি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন ঢাকা শহরে সক্রিয় ছিল। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। এর মধ্যে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি, অর্থাৎ একটা জেলা ভারত এবং মিয়ানমারের উভয়ের সাথে কমন আছে। ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম হচ্ছে নূর হোসেন স্কয়ার। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ প্রথম কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। জিআই এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক। বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? বাংলাদেশের বাগদা চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? দেশের প্রথম হাইটেক পার্ক গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত। ইন্টারনেট জগতে পিপিলিকা কি? পিপিলিকা হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন। ফ্রেডা এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। COP29 কোথায় অনুষ্ঠিত হয়েছে? COP29 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এই ছিল মোটামুটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।